বছর 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তিনি দিল্লির তখ্তে বসার পর 8 বছর পেরিয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে 21 মাস পরে 24-এর ভোট, আর তার আগে 1.5 বছরে 10 লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর প্রতিশ্রুতি নিয়ে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে বিজেপি, আর বিরোধীরা তারা অভিযোগ করছে পুরোটাই মোদীর জুমলা। আর এই নিয়েই আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান চাকরি পে চর্চা। এই বিষয় নিয়ে আমরা যাদের সঙ্গে আলোচনা করব, আসুন তাদের সঙ্গে এক এক করে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূলের তরফ থেকে রয়েছেন বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। বিজেপির তরফ থেকে কেয়া ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। কেয়াদি নমস্কার, স্বাগত আপনাকে। ইন্দ্রজিৎ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে সিপিআইএম এর তরফ থেকে। ইন্দ্রজিৎ দা নমস্কার, স্বাগত আপনাকে। সন্দীপা চক্রবর্তী কংগ্রেসের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপাদি নমস্কার, স্বাগত আপনাকে। এবং অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ দা নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। তবে শুরুতে যেটা আমি বলছিলাম, 1.5 বছরে 10 লক্ষ চাকরি কেন্দ্রীয় সরকারের নিয়োগের জন্য টার্গেট বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর জানি ইতিমধ্যেই আলোচনা চর্চা চলছে, যদিও বিরোধীরা তারা কটাক্ষ করছে এটা মোদীর আরও একটা জুমলা। ক্ষমতায় আসার আগে প্রতি বছর 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তিনি দিল্লির তখ্তে বসার পর 8 বছর কেটে গিয়েছে। সরকারি পরিসংখ্যানই বলছে চাকরি নিয়ে প্রধানমন্ত্রীর লক্ষ্যমাত্রার ধারে কাছেও পৌঁছানো যায়নি। দেশ জুড়ে বেড়ে চলা বেকারত্ব নিয়ে মোদী সরকারকে ক্রমাগত নিশানা করছেন বিরোধীরা। প্রশ্ন তুলছেন মোদীর আর্থিক নীতি নিয়েও। একটানা আক্রমণের মুখে দাঁড়িয়ে চাকরি নিয়ে আরও একবার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর মুখে। আগামী 1.5 বছরে 10 লক্ষ সরকারি পদে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরের তরফে কথা টুইট করে জানানো হয়েছে। মঙ্গলবার পিএমও টুইটে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত মন্ত্রক ও বিভাগগুলিতে মানব সম্পদের পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং আগামী 1.5 বছরে মিশন মোডে 10 লক্ষ সরকারি পদে নিয়োগের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পর দেশের বেকারত্বের হার নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর মার্চে বেকারত্বের হার 7.6%, যা চলতি বছর এপ্রিলেই অর্থাৎ 1 মাসের মধ্যেই বেড়ে দাঁড়ায় 7.83%, আর মে মাসে তা হয় 7.12%। এই পরিস্থিতিতে 10 লক্ষ চাকরির প্রতিশ্রুতিকে মোদীর আরেক জুমলা বলে কটাক্ষ করছেন বিরোধীরা। क्या मोदी जी जानते हैं कि केवल केंद्र सरकार में 30 लाख पद खाली पड़े हैं। अब जो कह रहे हैं इसे कहते हैं कि 900 चूहे खाकर बिल्ली हज को चली। কত লক্ষ কত কোটি মানুষ যে কর্মচ্যুত হয়েছেন, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো যে ডুবছে, বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকের মার্জারে যে কত লোকের কর্মচ্যুতি ঘটল, তার একটা হিসেব যদি তারা দিতেন তাহলে বোঝা যেত যে কর্মসংস্থানের বদলে কর্মচ্যুতির রেকর্ড ঘটিয়েছে বিজেপি সরকার। গেরুয়া শিবির অবশ্য মোদীর চাকরি প্রতিশ্রুতিকে হাতিয়ার করে জোরদার প্রচার শুরু করে দিয়েছে। একদিকে যেমন আমাদের রাজ্যে চাকরি হচ্ছে না, হলে পরে তাতে দুর্নীতি, সেইখানে এই মাননীয় প্রধানমন্ত্রী তার পরের দিনেই এই বড় একটা চাকরির ঘোষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। বাংলারও কিছু বেকার যুবক তারা আগামী দিনে কাউকে 1 পয়সা না দিয়ে, কোনো বিজেপির নেতাকে 1 পয়সা না দিয়ে নিজের যোগ্যতায়, নিজের পড়াশোনার জোরে, অধ্যাবসায়ের জোরে তারা চাকরি পাবেন। সবকিছু ঠিক থাকলে 21 মাস পরেই 24-এর ভোট। তার আগে 1.5 বছরে 10 লক্ষ নিয়োগে কি বেকারত্ব ঘুচবে? গতি বাড়বে কেন্দ্রীয় সরকারের কাজে? পিএমওর একটা টুইটেই ফের চাকরি নিয়ে জোর তরজায় শাসক ও বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বিশ্বজিৎদার কাছে প্রথমে জানবো। বিশ্বজিৎদা, যেটা আমরা প্রতিবেদনে দেখালাম এবং সুকান্ত মজুমদার তিনি যেটা বলছিলেন যে রাজ্যে যেখানে চাকরি নেই, চাকরি হলে পরে সেখানে ভুরি ভুরি অভিযোগ, দুর্নীতি হচ্ছে, সিবিআই তদন্ত হচ্ছে, আর সেই জায়গায় নরেন্দ্র মোদী বা পিএমের তরফ থেকে যেটা আজকে ঘোষণা করেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বলুন কিভাবে দেখছেন বিষয়টি? এরকম গুরুত্বপূর্ণ ঘোষণা উনি আগেও করেছিলেন। আমরা দেখেছিলাম 2014 সালের আগে উনি কি ঘোষণা করেছিলেন এবং তারপর 2019 সালের আগে উনি কি ঘোষণা করেছিলেন। তার মধ্যে খালি চাকরির প্রতিশ্রুতি ছিল না, তার মধ্যে ছিল 15 লক্ষ টাকা করে গরিবদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এবং 2 কোটি কর্মসংস্থান হবে। তো এটা আরেকটা বড় জুমলা। উনি জানেন উনি হচ্ছেন মিথ্যের জাহাজ। উনি এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। আগে উনি বলুন যে গত 2 বছরে কত লক্ষ মানুষ কর্মচ্যুত হয়েছে এবং কত লক্ষ মানুষের আজকে কর্মচ্যুতের জন্য কত হাজার মানুষ আত্মহত্যা করেছেন।
এবং তার জন্য কেন্দ্রীয় সরকার যে পরোক্ষভাবে দায়ী এটা আমরা সকলেই জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আবার উনি বাজারে নেমে গেছেন 2024 সালের নির্বাচনটাকে টার্গেট করে, মানুষকে মিথ্যা কথা বলছেন, মিথ্যার ফুলঝুরি আওড়াচ্ছেন। এটা বিজেপির কালচার, এটাই বিজেপি করে এবং আগামী দিনে এইভাবে মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে তারা চেষ্টা করছে যে মানুষকে বিভ্রান্ত করে আবার কিভাবে নির্বাচনটা উতরানো যায়। কিন্তু ওনার জেনে রাখা উচিত যে 2024 এবার মানুষ আর বিজেপিকে ভোট দেবে না। আজকে 45 বছরে রেকর্ড আনএমপ্লয়মেন্ট, এটা আমরা সকলেই জানি যে গত 8 বছরে আজকে বিজেপি সরকার ওনার নেতৃত্বে কি কাজ করেছে আমরা সকলেই দেখেছি। আজকে জিনিসপত্রের দাম আজকে আকাশ ছোঁয়া, আজকে পেট্রোল ডিজেল কোথায় গেছে, রান্নার গ্যাস একাধিক অভিযোগের কথা বলছেন। আমি একটু কেয়াদির কাছ থেকে উত্তর নিই। বিশ্বজিৎ, আমি আপনার কাছে আবারও আসবো কেয়াদি, যেটা বিশ্বজিৎ দা বলছেন এবং একই সঙ্গে যেটা কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে শুধুমাত্র সরকারি চাকরিতে 30 লক্ষের কর্মসংস্থান হওয়ার কথা, ফাঁকা পদ, আর তারপর নরেন্দ্র মোদীর এই যে কথা দেওয়া, ভরসা রাখতে পারছে না কেউ, কি বলবেন? না, আমি প্রথমে বিশ্বজিৎ বাবুর কথাতেই বলি। আসলে যেই সরকার বা যেই সরকারের মুখ্যমন্ত্রী ভোটের আগে ডবল চাকরির কথা বলেন, পরবর্তীকালে চপ বেচতে বলেন রাজ্যের যুবকদের, কাশফুলের বালিশ দিয়ে শিল্প করতে বলেন, যেই রাজ্যে আমরা দেখলাম যে উনি দুর্নীতির কথা বলছেন, নিয়োগের কথা বলছেন, যে রাজ্যের গ্রুপ সি, গ্রুপ ডি মানে A to Z সমস্ত গ্রুপেই যেই রাজ্যে নিয়োগে দুর্নীতি, সেই রাজ্যের সরকারের মুখপাত্র এইসব কথাগুলো আমার হাসি পায়। আমি ওনাকে কয়েকটা তথ্য দিয়ে দিচ্ছি। রাজ্যে শুধুমাত্র একা পশ্চিমবঙ্গের 5.5 লক্ষ শূন্য পদ, তার মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে, কলকাতা পুলিশ থেকে শুরু করে, স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে সমস্ত বিভাগে আছে। সেই পরিসংখ্যান হয়তো পরবর্তীকালে নিশ্চয়ই আমি ভাগ করে দেব। এবারে আসে আপনি যে প্রশ্ন করলেন, যে প্রশ্ন কংগ্রেসের প্রশ্ন আমি উত্তর দিই না, কারণ 30 লক্ষ তারা শয়ন স্বপনে কোথায় দেখেছেন আমি জানি না। আমি আপনাকে তথ্যগুলো দিচ্ছি। দেখুন, শুধুমাত্র এমপ্লয়ি ইপিএফ অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড তথ্য অনুযায়ী 2017 থেকে 22 সাল অবধি, ফেব্রুয়ারি মাস অবধি 5,18,00,000 নতুন কর্মসংস্থান হয়েছে। এটা আমি বলছি না, ইপিএফ এর ডেটা বলবে, এখানে অর্থনীতিবিদ রয়েছেন, তিনি হয়তো আমি যদি ভুল বলি তিনি শুধরে দেবেন। দেখুন, কেন্দ্রীয় সরকারের যে স্যাংশন চাকরি 40 লক্ষ, তার মধ্যে প্রায় 8.5 থেকে 10 লক্ষ শূন্যপদ রয়েছে। তার মধ্যে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে রয়েছে, সেখানে 2.67 লক্ষর মধ্যে খালি রয়েছে 90,000। ডিফেন্স প্রতিরক্ষা ক্ষেত্রে 2.5 লক্ষ পদ যেখানে খালি রয়েছে। রেলওয়েজে খালি রয়েছে 2.3 লক্ষ। রেভিনিউ, স্বরাষ্ট্র দপ্তরে ইত্যাদি সব মিলিয়ে রয়েছে। তো প্রধানমন্ত্রী ভুলটা কি বলেছেন? প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে খালি পদগুলি রয়েছে সেগুলো ভর্তি করতে হবে, সেখানে খালি পদ রাখা যাবে না, চাকরি দিতে হবে। এই প্রতিশ্রুতি উনি দিয়ে সে প্রতিশ্রুতি তো রেখেছেন। আমি শুধুমাত্র এখানে আমি ইপিএফও তথ্য দিলাম, বাকি যে তথ্যগুলো যদি সময় পাইয়ে দেব তাহলে বোঝা যাবে। চলে আসছে ভরসা রাখতে পারছে না, বিরোধীদের বক্তব্য এটাই। বিরোধীরা কি ভরসা, কাদের কথা বলছেন আপনি? তৃণমূলের কথা? ইন্দ্রজিৎ দা একটা প্রথম ওপর থেকে নিচে দুর্নীতিগ্রস্ত দল, তারা কি বলছে? তাহলে আমি কতগুলো কথা বলতে পারি। যে কেয়াদেবী বললেন, আমি আপনাদের বলি যে গত 2 বছর নেট পরীক্ষা হয় না সেন্ট্রাল গভর্নমেন্টের দেশের মধ্যে। 2019 সালে অ্যাডভার্টাইজ নাম্বার ধরে বলছে আমি একদম, CN 2019/NTPC পরীক্ষা, রেলের চাকরির পরীক্ষার 2.5 লক্ষ শূন্য পদের ঘোষণা হয়েছিল 2019 সালের মার্চ মাসে, এখনো নিয়োগ হয়নি 4.5 বছরে। ব্যাংক 2013 সালে ব্যাংকে নিয়োগ হয়েছিল 87,312, 2021 সালে ব্যাংকে নিয়োগ হয়েছে 3,019। মানে কংগ্রেসের গভর্নমেন্ট থেকে বিজেপির গভর্নমেন্টের 9 বছরে সংখ্যা কমেছে প্রায় 84,000। টেকনোলজি পারপাসে আমি কেয়াদেবীদের বাজেটের কথাই বলছি। 2021-22 সালে 130 কোটি টাকা বাজেট কমিয়েছে টেকনোলজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট। পোস্টডক যারা ফেলোশিপ, পোস্টডকের যারা কাজ করে রিসার্চ ডেভেলপমেন্টের কাজ করছেন, ফেলোশিপ বন্ধ আছে প্রায় 6 মাস। 100 দিনের কাজের প্রকল্পে এবছরের বাজেটে টাকা কমিয়েছে 980 কোটি টাকা। স্বাধীনতার পর সবচেয়ে বেশি বেকারত্ব, আমাদের ডাটা না, ওনাদের কেন্দ্রীয় সরকারের ডাটা, সবচেয়ে বেশি বেকারত্ব।
30 লক্ষ শূন্যপদ সেই জায়গা কংগ্রেসে থেকে বলছে। প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি কিভাবে দেখছেন? আমি এইভাবে বলছি যে করোনা কালে নতুন করে কাজ হারিয়েছে 930 কোটি, সেন্ট্রাল গভর্নমেন্টের ডাটা। আয় কমেছে 28 লক্ষ, 930 লক্ষ সেন্ট্রাল গভর্নমেন্টের ডাটা, আমার ডাটা 930 লক্ষ 9 কোটি, সরি 9 কোটি 30 লক্ষ, সরি ভুল বলছি, 9 কোটি 30 লক্ষ। 28 কোটি মানুষের আয় কমেছে, বাচ্চার মতন হয়ে যাচ্ছে। 28 কোটি মানুষের আয় কমেছে, আর 5 কোটি 18 লক্ষ যেটা বলেন ইপিএফ এর এটা বেড়েছে। এই কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের বিষয়টা যেটা এসছে, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ইপিএফ এর কাট করিয়েছে এবছর সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সেটা সুপ্রিম কোর্টে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন লাল ঝান্ডার আন্দোলন মামলার পরে। অনেকগুলো অভিযোগ। ফলে আমি সন্দীপের এই কাছে কথা আসি। বলছি, ওনারা যা বলছেন জুমলা ছাড়া আর কিছুই নয়। 2 কোটি বেকারের 10 বছরে বেকার করা সেটা হয়নি। আমি আপনাকে নির্দিষ্ট ইনফরমেশন দিয়েছি, আপনাদের বাজেটের কথা বলে এই কথা বলবেন না। তো আমি আপনাকে বললেই তো আপনারা কি করেছেন? আমরা কি করেছি মানে আপনারা 10 তারিখ আপনি বলুন আমরা রাজ্যে কি করেছি? না, গত 34 বছরে পশ্চিমবঙ্গে শিল্প উন্নয়নের পতন ছিল, সেটা আমার নাম সন্দীপা, আমি এখানে আছি, উপস্থিত আছি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে শুনছি সবার কথাই। প্লাটুর একটা উক্তি করতে চাই, চালাকি হচ্ছে বুদ্ধিমত্তার একটি বাজে রূপ, প্লাটু বলে গেছিলেন। তো এখানে এই শয়নে স্বপনে ইত্যাদি ইত্যাদি, মানে দিবা স্বপ্ন দেখলে এরকমই হয়, কেয়া দেবী যে কথাটি বলেছেন, এই যে রেকর্ডগুলো, এই রেকর্ডগুলো আমাদের নয়, এই রেকর্ডগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের। আচ্ছা, আজকে বলুন তো, আজকে এই যে ইন্দ্রজিৎ দাও বললেন যে বেকারত্বের হার সবচেয়ে বেশি, এটা কি কেয়া দেবীরা অস্বীকার করতে পারবেন? পারবেন না। এই যে 30 লক্ষের কথা বলা হয়েছে, এইখানে শুধুমাত্র যে সেন্ট্রাল ডিপার্টমেন্টগুলো আছে, সেন্ট্রাল ডিপার্টমেন্টগুলোতে আপনার 9 লক্ষের ওপর বেশি শূন্যপদ আছে। তো সেখানে আর্ম ফোর্সে না না দাঁড়ান 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 এক মিনিট না না আর্ম ফোর্সের কথা না না দাঁড়ান, কথা বলবেন না, কথা বলবেন না, মেনটেন করুন, শব্দটা মেনটেন করুন। পাবলিক সেক্টর ব্যাংকে 2 লাখের উপর শূন্যপদ আছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 1 লাখের উপর আছে, 1.5 লাখের উপর আছে। না না শুনুন, একটা কথা হচ্ছে যে এই দেশে কি চলছে, এই দেশে কি ডেমোক্রেসি চলছে? ভারতবর্ষে কি ডেমোক্রেসি চলছে? ভারতবর্ষে ডেমোক্রেসি চলছে না, ভারতবর্ষে চলছে অটোক্রেসি, আর সাথে চলছে হিপোক্রেসি। যদি এইগুলো না চলতো তাহলে আজকের দিনে আমাদের কংগ্রেসের নেতৃত্বদেরকে, আমাদের কংগ্রেসের নেতাদেরকে এইভাবে জোর জবরদস্তি যেখানে আমরাই শুধু একমাত্র বিজেপিদেরকে চোখে আপনি খানিকক্ষণ আগে কেয়াদি বলছিলেন যে অর্থনৈতিক বিশেষজ্ঞ বসে আছেন, তার কাছ থেকে আমরা সন্দীপাদি আসবো প্লিজ। কেয়াদি প্লিজ 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 কেয়াদি আসি, কেয়াদি আসবো, অনির্বাণদার কাছে যাবো। অনির্বাণদা, প্রত্যেকের বক্তব্য আমরা শুনলাম, বাস্তবিক ছবিটা কি এই দেশে? এমপ্লয়মেন্ট সিচুয়েশনটা ঠিক কি? অনির্বাণদা প্লিজ। দেখো শুক্লা, আমি একটা কথা বলি, আমি মফস্বলের ছেলে, তো যখন এই টিভি প্রোগ্রাম করে যখন বাড়িতে ফিরি, পাড়াতে বেকার ছেলেরা আড্ডা মারে, তারা রোজ আমাকে যে কথাটা বলে সেটা হচ্ছে এই টিভিতে বসে গরম গরম কথা তো বলো, আমাদের চাকরি কবে হবে। আজকে ভারতবর্ষ শুধু ভারতবর্ষের কথা বলছি, ভারতবর্ষে মূল্যবৃদ্ধি আর বেকারত্বটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। আর বাংলাতে একটা প্রবাদ আছে, নাই মামার থেকে কানা মামা ভালো। আজকে এই যে 10 লক্ষ চাকরির ঘোষণা করা হয়েছে, এটাকে সাধুবাদ জানাতে হবে। প্রথম কথা হচ্ছে এই 2 কোটি চাকরির প্রতিশ্রুতি, এটা হয়তো নির্বাচনী ইস্তেহারে ছিল, ভোটের আগে ছিল, কিন্তু আজকে আমাদের স্মরণকালে এরকম আমরা দেখিনি যে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে আজকে একটা ম্যান্ডেট করে দেওয়া হয়েছে এবং সেখানে স্পেসিফিক নাম্বার করে দেওয়া হয়েছে 10 লক্ষ লোক চাকরি পাবেন এবং 18 মাস। তার মানে হচ্ছে প্রত্যেক মাসে যদি আমরা ধরি 55,555 এবং প্রত্যেক দিনের হিসেবে যদি করি 30 দিনের মাস, তাহলে 1850টা করে চাকরি হবে। এই টিভির পর্দায় আপনার দর্শক যে বাড়িতে একটা বেকার ছেলে আছে, তার বাবা মা হয়তো রাত্রে ঘুমোতে পারবেন না উত্তেজনার বসে, যে 18 মাসের মধ্যে হয়তো আমার বাড়ির বেকার ছেলে বা বেকার মেয়ের চাকরি হবে। এটা একটা সাধুবাদ, প্রশংসনীয়, কিন্তু আপনাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের কাজ হচ্ছে এই যে 10 লক্ষ চাকরির অ্যানাউন্সমেন্টটা আজকে হলো, অলরেডি কিন্তু প্রধানমন্ত্রীর যে টুইটটা আছে প্রধানমন্ত্রীর দপ্তরে, সেই টুইটটাতে যে 10 লক্ষ অলরেডি তারা দেখে নিয়েছে যে কোথায় কোথায় ডিপার্টমেন্টে খালি আছে, এবং আগামী দিনে কিভাবে সেটাকে মনিটরিং করা হবে, কত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা আছে, একটা কেন্দ্রীয় সরকারের চাকরি, এই চাকরিটা কিন্তু বলা হয়েছে যেটা
মানে পুরোটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি, এর মধ্যে কোনো ব্যাংক আসছে না বা কোনো প্রাইভেট সেক্টর আন্ডারটেকিং আসছে না। এবং এই কেন্দ্রীয় সরকারের চাকরি হতে আমরা যেটা জানি সেটা একটা সময় লাগে, এবং এই সময়টার মধ্যে নির্দিষ্ট পরীক্ষা পদ্ধতি আছে এবং নির্বাচন পদ্ধতি আছে, তার মাধ্যমে কত তাড়াতাড়ি 10 লক্ষ লোকের চাকরি হবে আপনারা সেই জায়গা থেকে এই প্রশ্নটা উঠছে, অনেক ধরনের পরিসংখ্যান আমি আসবো, সেই জায়গা থেকে এই প্রশ্নটা উঠছে, এতে কি বেকারত্ব ঘুচবে? এই যে 10 লক্ষ চাকরির কথা বলা হয়েছে 1.5 বছরের মধ্যে, এতে কি বেকারত্ব ঘুচবে? যেখানে কোভিড এরার কথা প্রত্যেকে বলছে যে কোভিড এরাতে এত সংখ্যক মানুষের কাজ গিয়েছে, সেই জায়গাতে গুরুত্বপূর্ণ আলোচনায় আসবে। বছরে 10 লক্ষ চাকরির প্রতিশ্রুতি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আর এরই সঙ্গে আরো একটা বিষয় জানাবো, কারণ সাধারণ মানুষ তারা যখন বাজারে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দামই কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অর্থাৎ যাদের হাতে টাকা আছে, যাদের নির্দিষ্ট স্যালারি ড্র করছেন, তারা কিন্তু কুলিয়ে উঠতে পারছেন। এটা একটা সমস্যার কথা সাধারণ মানুষ বারবার করে বলছেন। আর সেই জায়গা থেকে আপনাদেরকে জানাবো, সোমবার সামান্য স্বস্তি দিয়েছিল খুচরো মুদ্রাস্ফীতি মঙ্গলে, সেই স্বস্তি আরো উধাও হয়ে গিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে। কারণ মে মাসে সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে পাইকারি মূল্যবৃদ্ধি, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরো বাড়াটা এই মুহূর্তে প্রায় নিশ্চিত। আর সেই জায়গা থেকে আমি তৃণমূলের একটু বক্তব্য নেব। বিশ্বজিৎ, একটু জানার চেষ্টা করব কিভাবে দেখছেন বিষয়টি, কি বলবেন আপনি? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আমরা 2014 সাল থেকে যা দেখছি, আমরা তো কোথাও কোনো মানুষকে যে রিলিফ দিয়েছে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার, কেন্দ্রীয় সরকার, আমরা তো কোনো কালেই দেখিনি এটা। আমরা গত 8 বছর ধরে রেগুলার যেটা দেখে যাচ্ছি সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম বেশি, পেট্রোল ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, রান্নার গ্যাসের দাম সর্বকালীন রেকর্ড হয়ে গেছে, 1000 টাকার উপরে দাম হয়ে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, তার সাথে আছে মিথ্যা ফুলঝুরি, মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি, নানান ধরনের আশ্বাস, নানান ধরনের মিথ্যা কথা। তো সুতরাং এটা এই সরকারের থেকে এটাই স্বাভাবিক, কারণ মানুষ আজকে এদের থেকে এই প্রতিশ্রুতি পেতে পেতে, এই মিথ্যা প্রতিশ্রুতি পেতে পেতে মানুষ কিন্তু বুঝে গেছে যে এরা এই জুমলার সরকার, এদের সরকার কোনোদিন কোনো প্রতিশ্রুতি রক্ষাও করবে না, কোনোদিন কোনো কিছু কাজ করবেও না মানুষের জন্য। আমি শুক্লা বিশ্বজিৎ বলে নি, শুনেছি বিশ্বজিৎ আপনার সবার দরবারে কাহিনী আমি শুনে নিয়েছি। এবার আমারটা একটু শুনুন না, একটু প্লিজ একটু বলতে দিন বিশ্বজিৎ দা, প্লিজ এরকম করে খেলবো না কিন্তু। বিশ্বজিৎ দা প্লিজ শুনুন, আমার দরবারে কাহিনীটা শুনুন, আমাকে শেষ করতে দিন। আরে আপনি তো বললেন, আমার শেষ করতে দিন। আচ্ছা বলুন। আপনাদের এই আপনাদের এই ভণ্ডামির কথাটাই বলছিলাম, এই ভণ্ডামির কথাটা একটু ভালো করে বলছিলাম, একটু শুনুন না, একটু মন দিয়ে শুনুন না, শুনতে অসুবিধা কোথায়? আচ্ছা আমি বলবো তখন শুনতে হবে কিন্তু বিশ্বজিৎ অভিযোগগুলো নিলাম কে আগে? আমি শুনছি তো, বলুন মাঝখানে কেন বাধা দিচ্ছেন? বলুন আমি আমার নাম সঞ্চারিকা, আমার নাম বলতে বলেছে, আমি তাই আমার যখন লাইন এসছে তখন আমাকে আপনি বলতে দিচ্ছেন না, আমার টার্ন এসছে। বিশ্বজিৎ, আপনার অভিযোগগুলো নিয়েছি আমি, কেয়াদের কাছ থেকে একটু উত্তরটা নিয়ে নিই, আমি আপনাকে আবারও পরে বলতে দেবো, সময় খুব সংক্ষিপ্ত, কেয়াদি সংক্ষিপ্ত। না উনি ভণ্ডামি টন্ডামি অনেক কিছু বললেন। তো আমি বিশ্বজিৎ বাবুকে আমার একটা বিনীত প্রশ্ন রয়েছে সততার প্রতিমূর্তি সরকারের কাছে। আচ্ছা, আমাদের এখানে আলুর দাম কত? বিশ্বজিৎ বাবু বাজার টাজার যান কিনা আমার জানা নেই। নরেন্দ্র মোদী বিশ্বাস করে আলুর দাম এখানে বাড়ায় না। আপনি খেতে চাষিরা কত টাকায় আলু বিক্রি করে আর আমরা কত টাকায় কিনি বাজারে, এই মাঝখানে এই ফোড়ে রাজ, সেখানে কেন এই পশ্চিমবঙ্গে আলুর দাম এত বেশি কেন? অথচ যেগুলো মহারাষ্ট্র থেকে বা অন্যান্য রাজ্য থেকে পেঁয়াজ আসছে, সে পেঁয়াজের দাম কিন্তু মোটামুটি সারা দেশে মোটামুটি 2-5 টাকা এদিক ওদিক হতে পারে। এই প্রশ্নটার উত্তর বিশ্বজিৎ বাবু উনি দেবেন না আমি জানি। আমি আপনাকে বলছি শুক্লা, কেন এই যে বলছে না দাম বেশি, মূল্য বৃদ্ধি বেশি, বা আমাদের এখানে শুনে নিন, আপনাদের সব ফোড়ে রাজ, আপনাদের যারা ফোড়ে রয়েছে, আপনাদের এই কুচো নেতা কেন্দ্র থেকে আতঙ্ক হচ্ছে, কেয়াদি রাজ্য থেকে আতঙ্ক হচ্ছে সাধারণ মানুষ, কেন্দ্র রাজ্য চাপানো তো সাধারণ মানুষের বাস্তবিক অবস্থাটা কি? অনির্বাণ দা আসবো। কেয়াদি সংক্ষিপ্ত সময় প্রথমেই বলেছিলাম, কেয়াদি আসবো প্লিজ। সাধারণ মানুষের অবস্থা
প্লিজ এই আজকে যে ডেটাটা এসছে না, এটা হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স, সেটা 15.08 ছিল, এবার 15.88 বেড়ে গেছে। আর গতকাল খুচরো মূল্য বৃদ্ধি যেটা 7.79 ছিল, সেটা 7.07 হয়েছে। এবার আলু বা পেঁয়াজ নিয়ে আলোচনা করে লাভ নেই, পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করে লাভ নেই। এই ডেটাটা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, সারা ভারতবর্ষের ডেটা, এবং এটা নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয় যে চড়া মূল্যবৃদ্ধি ভারতবর্ষের অর্থনীতিকে গ্রাস করেছে। এবং আপনি যেটা বলছেন যে ভারতবর্ষের যে এই রিপো রেট বাড়িয়ে শুধুমাত্র এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাবে, সেটা নয়। ভারতবর্ষের যে অর্থনীতির যে ডায়নামিক্স, সেই ডায়নামিক্সটা কমপ্লিটলি আলাদা, এবং এখানে অর্থনীতিকে চালনা করে হচ্ছে তেল। আমরা তেল আমদানি করি 85% উপরে, এবং সেই তেলটা আমদানি করতে গেলে তেলের যা দাম, সেই তেলের দামের উপরে কিন্তু ভারতবর্ষের জিনিসপত্রের দাম ওঠানামা করে, এটাকে মেনে নিতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে যেটা সংশয়ের জায়গা, সেটা হচ্ছে খুচরো মূল্য বৃদ্ধি কমছে বাড়ছে সেটা ঠিক আছে, কিন্তু হোলসেল প্রাইস ইন্ডেক্স যদি এই জায়গাতে যায়, তাহলে কিন্তু খুচরো মূল্য বৃদ্ধি যেটা 7.07 হয়েছে বলে আমরা একটুখানি আশার আলো দেখেছিলাম, সেটা কিন্তু আগের সামনের মাসে আবার বাড়তে পারে। কারণ এটা যদি বাড়ে এবং তার যদি রাশটা আমার আপনার বাড়িতে মানে সাধারণ মানুষের নিশ্চিন্তের জায়গাটা এই মুহূর্তে আর নেই, সেটাই বোঝা যাচ্ছে। বুঝতেই পারছি আমাদের এই আলোচনা এই পর্বে এখানে শেষ করবো।